হ্যালো স্টুডেন্ট, অপর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবং আজকে আমাদের মুখ্য পাঠ্য বিষয় হচ্ছে সয়েল ইরোশন। তাহলে সয়েল ইরোশন অর্থাৎ মৃত্তিকার ক্ষয়। মৃত্তিকার ক্ষয় কাকে বলে? মৃত্তিকার ক্ষয় হচ্ছে একটা প্রক্রিয়া। মৃত্তিকার ক্ষয় কি? একটা প্রক্রিয়া। যেখানে কি হচ্ছে, যেখানে মাটির পুষ্টি সমৃদ্ধ উপরিস্তর, যেটাকে আমরা ইংরেজিতে বলি টপ সয়েল। ইংরেজিতে কি বলি? টপ সয়েল। এই টপ সয়েল গুলি বা মৃত্তিকার পুষ্টি সমৃদ্ধ উপরিস্তর যদি জল, বাতাস বা বরফ অর্থাৎ যেটাকে আমরা বলি ওয়াটার, এয়ার এবং গ্লেসিয়ার এর প্রভাবে যখন প্রাকৃতিক শক্তি বা মানুষের কার্যক্রমের জন্য সয়েলের স্থান পরিবর্তন হয় বা ক্ষয়িত পদার্থের স্থান পরিবর্তন হয় বা দূরে সরে যায়, তাকে আমরা বলি মৃত্তিকার ক্ষয়। তাহলে এই ছবিটাতে আমরা যদি ডিসকাস করি, তাহলে ধরে নাও এই অঞ্চলটা আমি লিখছি এ। এই এ অঞ্চলে বৃষ্টিজনিত কারণ বা প্রবল হাওয়ার কারণে বা বাতাসের কারণে বা হিমবাহের কারণে যদি মৃত্তিকার উপরিস্থিত যে টপ সয়েল ক্ষয়িত হয়ে যদি বিষ নামক স্থানে চলে যায় বা অন্যত্র চলে যায়, এই যে প্রক্রিয়াটা সম্পন্ন হলো, এই প্রক্রিয়াটাকেই আমরা বলি সয়েল ইরোশন। এবং বর্তমান দিনে আমাদের ভারতবর্ষের এটা কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। তার কারণ আমরা সকলেই জানি ভারতের জনসংখ্যা কিন্তু যেভাবে বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেইভাবেই তাদের মুখে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য ব্যাপক মাত্রায় এগ্রিকালচার করা হচ্ছে। যখন ব্যাপক মাত্রায় এগ্রিকালচার করা হবে, তখন সেখানে আমরা বিভিন্ন ধরনের ফার্টিলাইজার, কৃষি পদ্ধতিতে বিভিন্ন রকম আহ নিত্য নতুন প্রক্রিয়া নিয়ে আসছি। এর প্রভাবে কিন্তু আমাদের মাটি ব্যাপকভাবে তার ফার্টিলিটি, কোয়ালিটি এগুলোকে সে নষ্ট করে ফেলছে। সাথে সাথে তোমরা সকলেই জানো ঝুম চাষ যেটাকে আমরা বলি স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার। এটা কি হচ্ছে, যে এটা বেসিক্যালি ট্রাইবাল মানুষেরা বা আমাদের নর্থ ইস্টার্ন যে হিলি রিজিয়ান আছে, এই রিজিয়ানের মানুষগুলি এটা কিন্তু এই ধরনের কৃষিকাজের সঙ্গে জড়িত। তারা কি করছে, তারা কোনো একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করার পর সেখানকার যে উদ্ভিদ কমিউনিটি থাকছে, সেই উদ্ভিদ কমিউনিটি গুলোকে তারা কাট ডাউন করছে। কাট ডাউন করার পরে তাহলে সেখানে একটা কি হচ্ছে, প্লেন ল্যান্ড পাচ্ছে এবং মাটির যে স্বাভাবিক উর্বরতা শক্তি আছে সেটাকে কাজে লাগিয়ে তারা সেই অঞ্চলে কৃষিকাজ করছে। দেন যখন তাদের কৃষিকাজ হয়ে গেল, তখন তারা এই অঞ্চলটাকে এইভাবেই ফেলে দিয়ে চলে যাচ্ছে। ফলে যখন নেক্সট টাইম বৃষ্টি হচ্ছে বা প্রবল বেগে হাওয়া বইছে, তখন মৃত্তিকার উপরিস্থিত যে টপ সয়েল যেটা থাকছে সেটা কিন্তু ক্ষয়িত হয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে, আমরা পরে পড়বো মৃত্তিকা ক্ষয়ের কারণ। তাহলে আশা করি এখনো পর্যন্ত মৃত্তিকা ক্ষয় কাকে বলে সেটা বোঝা গেছে, তোমাদের কোনো অসুবিধা হয়নি। এরপর সয়েল ডিগ্রেডেশন। সয়েল ইরোশন কথার অর্থ হচ্ছে মৃত্তিকার ক্ষয় এবং ডিগ্রেডেশন কথার অর্থ হচ্ছে অবক্ষয়। এবং এই দুটোর মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্সিয়েশন আছে, আমরা সেটা গুলিয়ে ফেলি। তো মৃত্তিকা ক্ষয় এবং অবক্ষয়ের মধ্যে মেন পার্থক্য হচ্ছে গিয়ে কি, রিমুভাল অফ টপ সয়েল বাই ন্যাচারাল ফোর্স লাইক ওয়াটার অ্যান্ড উইন্ড নোন অ্যাজ এ ইরোশন। অর্থাৎ কি বলছে, যখন টপ সয়েল ইরোড করে যাবে বা টপ সয়েল ক্ষয়িত হবে, তখন তাকে আমরা বলি কি সয়েল ইরোশন। কিন্তু অপর পক্ষে যখন সয়েলের কোয়ালিটি মানে মৃত্তিকার গুণাগুণ যখন কোনো কারণবশত নষ্ট হয়, সেটা মানবিক কারণে হতে পারে, সেটা প্রাকৃতিক কারণে হতে পারে, যখন মাটির কোয়ালিটি নষ্ট হয়ে যায়, তখন তাকে আমরা বলি ডিগ্রেডেশন। সয়েল ইরোশন বেসিক্যালি আমরা উইন্ড, ওয়াটার বা গ্লেসিয়ার পদ্ধতির মাধ্যমে দেখতে পাই। কিন্তু সয়েল ডিগ্রেডেশন আমরা দেখতে পাই সয়েলের ইরোশন, স্যালিনাইজেশন, নিউট্রিয়েন্ট লস এবং পলিউশনের কারণে। এইগুলো হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে সয়েল ডিগ্রেডেশন বা মৃত্তিকার অবক্ষয়ে। তো যে সয়েল ইরোশনটা হচ্ছে, সয়েল ইরোশন বেসিক্যালি আমাদের টপ সয়েলকে নষ্ট করে, কিন্তু সয়েল ডিগ্রেডেশন সয়েলের ফার্টিলিটি, স্ট্রাকচার এবং আমাদের যে বায়োডাইভার্সিটি থাকে সেটাকে কিন্তু নষ্ট করে। আমাদের এই অঞ্চলে একটা মাটি আছে, সেই মাটিটা অত্যাধিক বৃষ্টিপাত জনিত কারণে ক্ষয়িত হয়ে যাচ্ছে এবং অন্য জায়গায় গিয়ে সেটা ডিপোজিট হচ্ছে। তাহলে এই যে এ নামক স্থান থেকে তারা ক্ষয়িত হয়ে গেল এবং বি তে গিয়ে তারা সঞ্চিত হলো, এটা হচ্ছে আমার ইরোশন। আর ডিগ্রেডেশন কি? ডিগ্রেডেশন হচ্ছে, ধরো কোনো জমিতে আগে 5 টন
এগ্রিকালচারাল প্রোডাক্ট, সেটা হতে পারে ধান, সেটা হতে পারে গম, হচ্ছিল। কিন্তু এমন ভাবে আমরা জলসেচ করেছি, এমন ভাবে আমরা উৎপাদন বৃদ্ধির জন্য সার প্রয়োগ করেছি, প্রাথমিক অবস্থায় সেটা হয়তো 7 টন করে আমাকে ধান উৎপাদন করেছে। কিন্তু এই প্রসেস চলতে চলতে ক্রপ রোটেশন পদ্ধতি আমরা অবলম্বন না করার জন্য, ইরিগেশন পদ্ধতিতে কোন রকম পরিবর্তন না করার জন্য বর্তমানে সেটা আমাদের 3 টন এগ্রিকালচারাল প্রোডাক্ট হিসেবে দিচ্ছে। এই যে 3 টন দিচ্ছে, অর্থাৎ অ্যাকচুয়ালি সে দিত 5 টন। আমরা বিভিন্ন বিষয়বস্তুকে ইউটিলাইজ করার পরে HYV সিডস, তারপরে হচ্ছে ইরিগেশন প্র্যাকটিস, ফার্টিলাইজার ইউজ করে সেটাকে আমরা 7 টনে পরিবর্তন করেছিলাম। কিন্তু এরপর দেখা যাচ্ছে এগুলোকে ব্যবহার করার পরেও আমার প্রোডাকশন বৃদ্ধিপ্রাপ্ত না হয়ে কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে কি, মৃত্তিকার যে গুণাগুণ ছিল, মৃত্তিকার যে কোয়ালিটি ছিল, সেটা ক্ষয়িত হচ্ছে। এটাকেই আমরা বলি মৃত্তিকার ডিগ্রেডেশন বা মৃত্তিকার অবক্ষয়। আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের টাইপস, অর্থাৎ কি কি পদ্ধতিতে আমাদের মৃত্তিকা ক্ষয়িত হয়। এই মৃত্তিকা ক্ষয়িত হওয়ার ক্ষেত্রে আমরা বেসিক্যালি 3টে এজেন্টকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখি। একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে উইন্ড এবং একটা হচ্ছে আমাদের জিওলজিক্যাল ইরোশন। তো বেসিক্যালি এই ওয়াটার উইন্ড যে রেটে ক্ষয় করে থাকে, জিওলজিক্যাল ইরোশনটা আমরা অতটা লক্ষ্য করি না, কিন্তু পার্টিকুলার কিছু টেকটনিক ইভেন্ট ঘটলে আমরা সেরকম ধরনের জিওলজিক্যাল ইরোশনটা লক্ষ্য করি। বাট ইন মোস্ট অফ দ্য কেস আমরা কিন্তু ওয়াটার ইরোশন এবং উইন্ড ইরোশনটাকে লক্ষ্য করি। যদি আমরা ওয়াটার ইরোশনটাকে লক্ষ্য করি, তাহলে এখানে দেখবে তোমরা কতগুলো টার্ম পাবে, যেগুলো বিভিন্ন পরীক্ষা পারপাসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্প্ল্যাশ ইরোশন, দেন হচ্ছে সিট ইরোশন, দেন হচ্ছে আমার রিল ইরোশন, গালি ইরোশন, দেন স্ট্রিম বা র্যাভাইন বলে, এবং তারপর আমাদের চ্যানেল ইরোশন। দোজ আর দ্য ইম্পর্টেন্ট টাইপস অফ সয়েল ইরোশন। তো বেসিক্যালি যখন স্প্ল্যাশ ইরোশন হচ্ছে তখন ব্যাপারটা কি হয়, এটা একটা উন্মুক্ত ভূভাগ, যেখানে গাছপালা কিছু নাই, তৃণভূমিও নাই। সে সমস্ত অঞ্চলে যখন বৃষ্টির ফোঁটাটা আর কি এসে পড়ছে, তখন মৃত্তিকাতে একটা গর্তের সৃষ্টি হচ্ছে এবং কিছু পরিমাণে বালি এদিক ওদিকে ছড়িয়ে যাচ্ছে। এই যে প্রথম বৃষ্টির জলটা মাটিতে হিট করার সঙ্গে সঙ্গে যে গর্তটা হলো, এই গর্তটাকেই আমরা বলছি, বা এই গর্তের ফলে যে সৃষ্ট হওয়া ক্ষয়টাকেই আমরা বলছি স্প্ল্যাশ ইরোশন। এরপর ধরে নাও বৃষ্টিটা 1 ঘন্টা বা আধা ঘন্টা কন্টিনিউ হলো, তখন এই স্প্ল্যাশ ইরোশনের ফলে সৃষ্টি হওয়া উপাদানগুলি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এবং ভূমির প্রাথমিক ঢাল অনুসারে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে এবং সেটা একটা চাদরের ন্যায় হবে বলে এটাকে আমরা বলি শীট ইরোশন। এই শীট ইরোশনটা হওয়ার পরে যখন ক্ষুদ্র ক্ষুদ্র নালী, দেখো আমি ডান দিকে এই যে ছবিটা তোমাদের সামনে রেখেছি, দেখো ক্ষুদ্র ক্ষুদ্র নালীর ন্যায় এই মৃত্তিকাতে দেখো একটা ক্ষয়ের প্রভাব আমরা লক্ষ্য করি। এইগুলোকে আমরা নাম দিই রিল ইরোশন। এই রিল যখন অনেক বড় হয়ে যায়, দীর্ঘ হয়ে যায় এবং অনেকটা খাতের মতো অবস্থান লক্ষ্য করি, তখন তার নাম দিই আমরা গালি ইরোশন। এবং এই গালিগুলো যখন আরো বড় হয়ে যায়, তখন আমরা তার নাম দিই র্যাভাইন বা স্ট্রিম ইরোশন। এই র্যাভাইন ইরোশন আমরা বেসিক্যালি আমাদের ভারতবর্ষের যে চম্বল নদী উপত্যকা আছে সেই অঞ্চলে লক্ষ্য করি এবং আমাদের পশ্চিমবঙ্গে যে গনগনি আছে সেই গনগনি অঞ্চলে লক্ষ্য করি। এবং দেখো এখানে যে ছবিটা তোমাদের সামনে আমি উপস্থিত করেছি বা প্রেজেন্টেশন করছি, সেটা কিন্তু আমাদের গনগনি অঞ্চলেরই ছবি, যেটাকে আমাদের গ্রেট ক্যানিয়ন অফ বেঙ্গল হিসেবেও কিন্তু আইডেন্টিফিকেশন করা হয়ে থাকে। তাহলে দোজ আর দ্য মেজর টাইপস অফ সয়েল ইরোশন বাই দ্য প্রসেস অফ ওয়াটার। এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে লক্ষ্য করব উইন্ডের মাধ্যমেও হয়, এবং এই উইন্ডের মাধ্যমে যেটা হয় সেটার মধ্যে বেসিক্যালি সাসপেনশন পদ্ধতি বা ডিফ্লেকশন যেটা আমাদের পদ্ধতি বলা হয়, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু বেশি পরিমাণে বায়ু মাধ্যম দ্বারা কিন্তু পদার্থের মৃত্তিকার ক্ষয় আমরা লক্ষ্য করি। বেসিক্যালি কি হচ্ছে, মরুভূমি অঞ্চলে যে বৃহৎ যে বালি কণাগুলি থাকে, অত্যন্ত জোরে বা তীব্র গতিতে বায়ু প্রবাহিত হওয়ার কারণে এই পদার্থগুলি বাতাসে ভাসমান অবস্থায় লক্ষ্য করা যায় এবং একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে তারা জমা হয়। আমরা সকলেই লোয়েস সমভূমির নাম শুনেছি। এই লোয়েস সমভূমি কিন্তু আমাদের মৃত্তিকা ক্ষয়ের ফলেই একটা সৃষ্ট ভূমিরূপ। তাই এই লোয়েস মৃত্তিকা কিন্তু আমাদের কিন্তু কোনো পরিণত মৃত্তিকা নয়, এটা আমাদের কিন্তু একটা অপরিণত মৃত্তিকা। কারণ কি, কারণ এর সৃষ্টিতে প্যারেন্ট রক্স এর কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে না। এ এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে পরিবাহিত হয়ে কিন্তু এই মৃত্তিকার সৃষ্টি হয়। ঠিক সেম ভাবে কিন্তু আমাদের পলি মৃত্তিকাও যেটা রয়েছে সেটাও কিন্তু একটা পরিবাহিত মৃত্তিকা, কারণ এই পলি মৃত্তিকাও কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়ে সঞ্চিত হয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি মেন
টাইপস অফ সয়েল ইরোশন। এরপরে আমি চলে যাচ্ছি কজেস, কি কি কারণের জন্য সয়েল ইরোশন হয়। এই কি কি কারণের মধ্য থেকেও আমরা যদি দেখি তাহলে বেসিক্যালি ন্যাচারাল প্রসেস পাবো এবং সাথে আমরা হিউম্যান অ্যাক্টিভিটি পাবো। তো এই ন্যাচারাল প্রসেসের মধ্যে বেসিক্যালি আমরা যেগুলো পাবো সেটার মধ্যে ওয়াটার পাবো, উইন্ড পাবো, গ্ল্যাসিয়াল পাবো। তো এই যে ওয়াটার পাচ্ছি, উইন্ড পাচ্ছি বা গ্ল্যাসিয়াল পাচ্ছি, এই গ্ল্যাসিয়াল গুলোর মধ্যেও কিন্তু নির্দিষ্ট ফিজিক্যালি যে বস্তুগুলো এক স্থান থেকে অন্য স্থানে তাদের ক্ষয়িত হচ্ছে, সেই এক স্থান থেকে অন্য স্থানে ক্ষয়িত বস্তুর কারণে এখানে কিন্তু বিভিন্ন পদ্ধতিগুলি ইন্টারনালি চলে। তাহলে প্রথম যেটা হচ্ছে ওয়াটার ফ্লো। ওয়াটার ফ্লো কি? যে প্রক্রিয়ায় যে একটা প্রবাহমান জলস্রোতের কারণে পদার্থ, সেটা মৃত্তিকার বা নদীর তলদেশে হতে পারে বা নদীর পার্শ্ববর্তী অঞ্চলে হতে পারে, যে ক্ষয়িত পদার্থগুলি এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রসেস অফ ওয়াটার ফ্লো। পরে যে পদ্ধতিটা থাকে তার নাম হচ্ছে অ্যাব্রেশন বা অবঘর্ষ। যে প্রক্রিয়ায় বাহিত নুড়ি বা বালি এই সমস্ত পদার্থগুলি নদী বলো বা সমভূমির তলদেশে বা পার্শ্বদেশে আঘাত করে গর্তের সৃষ্টি করে, তাকে আমরা বলি অ্যাব্রেশন বা অবঘর্ষ। তোমরা সকলেই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিসেবে পটহোলস পড়েছো, তারপরে মন্থকূপ বা প্রপাতকূপ পড়েছো। এই পদ্ধতি বা এই যে ভূমিরূপগুলি সৃষ্টি হয়, এটাও কিন্তু অ্যাব্রেশন বা অবঘর্ষের পদ্ধতির মাধ্যমেই সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে আমাদের অ্যাট্রিশন বা ঘর্ষণ। যে প্রক্রিয়ায় বাহিত নুড়ি বালিগুলির সঙ্গে একে অপরের সঙ্গে, মানে এটা একটা নুড়ি, এটা আর একটা নুড়ি, এ একে অপরের সঙ্গে সংঘর্ষের ফলে যখন পলি, বালি, কাদা এগুলো উপাদান করবে, তখন তাকে আমরা বলি অ্যাট্রিশন বা ঘর্ষণ পদ্ধতি। এরপরে ডিফ্লেশন। এটা আমরা বেসিক্যালি বায়ু প্রবাহজনিত কারণে দেখতে পাই। বায়ু প্রবাহজনিত কারণে যখন শুষ্ক শিথিল যে পদার্থগুলি প্রবল বায়ুর বেগের কারণে ধূলিকণা হিসেবে উড়িয়ে নিয়ে যায় এবং যেখান থেকে উড়িয়ে নিয়ে গেল সেখানকার নিচের স্তরে থাকা যে শক্ত শিলাগুলি, সেই শক্ত শিলাগুলি বা তার প্যারেন্ট রকস উন্মুক্ত হয়ে যায় এবং পরবর্তী সময়ে এখানে আমরা বিভিন্ন ধরনের গর্ত বা ছোট ছোট হোল লক্ষ্য করব। এটাকেই আমরা বলি ডিফ্লেশন বা অপসারণ পদ্ধতি। আর নেক্সট হচ্ছে প্লাকিং। এই প্লাকিংটা আমরা কোথায় দেখতে পাই? এই প্লাকিং কথার অর্থ হচ্ছে উৎপাটন। এটা আমরা বেসিক্যালি হিমবাহের গায়ে লক্ষ্য করি। প্রবাহমান হিমবাহের চাপে যখন পাহাড়ের গা থেকে আলগা পাথর বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমরা তাকে বলি প্লাকিং। এছাড়াও যে মানবীয় যে কারণগুলি থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ডিফরেস্টেশন, অর্থাৎ আমরা যখন বনভূমিকে কেটে পরিষ্কার করে ফেলছি, ফলে জায়গাটা উন্মুক্ত হয়ে যাচ্ছে এবং উন্মুক্ত স্তরে কিন্তু বৃষ্টি এবং বায়ুর প্রভাবে মৃত্তিকার ক্ষয় হয়। এছাড়াও হচ্ছে আমাদের এগ্রিকালচার, অর্থাৎ যখন আমরা এগ্রিকালচার প্রোডাকশন বৃদ্ধি করার জন্য ব্যাপক মাত্রায় কেমিক্যাল ফার্টিলাইজার সাথে পদ্ধতিগুলো অবলম্বন করছি, ফলে এর প্রভাবেও কিন্তু আমাদের মৃত্তিকার ক্ষয় হয়ে থাকছে। এরপরে হচ্ছে গিয়ে গ্রেজিং, অর্থাৎ অনিয়ন্ত্রিত পশুচারণ যখন হয়, তখন সেই পশুর যে খুর থাকে সেই খুরের প্রভাবে কিন্তু মাটি অনেক সময় আলগা হয়ে যায় এবং এর পরবর্তীতে যখন বাতাস বা জল প্রভাবিত হবে, তখন কিন্তু সেই অঞ্চলে আমরা মৃত্তিকার ক্ষয় লক্ষ্য করব। এছাড়াও যে সমস্ত অঞ্চলে আমাদের কয়লা বা পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস, তামা এগুলিকে উত্তোলন করা হয়, অর্থাৎ খনিজ উত্তোলন যে প্রক্রিয়াগুলো হয়, মাইনিং প্রসেস যেখানে চলে, সেই সমস্ত অঞ্চলেও আমরা মৃত্তিকার ক্ষয় লক্ষ্য করি। যেখানে কনস্ট্রাকশন হয় সেখানেও আমরা লক্ষ্য করি। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে আমাদের ইম্পর্টেন্ট কজেস অফ সয়েল ইরোশন। কারোর কোনো বুঝতে অসুবিধা হয়নি? যদি অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে তোমাদের এই ডাউটস গুলো মেটানো। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের সয়েল ইরোশনের এফেক্টস। সয়েল ইরোশনের এফেক্টস কি হচ্ছে? সয়েল ইরোশনের এফেক্টস কে আমরা বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ল্যান্ড ডিগ্রেডেশন, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট, একটা হচ্ছে ইকোনমিক্যাল কস্ট। তো বেসিক্যালি ল্যান্ড ডিগ্রেডেশন যখন হয়, তখন আমরা আগেই জানি মৃত্তিকা ক্ষয়ের কারণে আমাদের মৃত্তিকার যে উপরিস্থিত স্তর, যেটাকে আমরা বলি টপ সয়েল, সেই টপ সয়েল কিন্তু ক্ষয়িত হচ্ছে। এই টপ সয়েল যখন ক্ষয়িত হয়ে যাচ্ছে, তখন বেসিক্যালি টপ সয়েলে আমরা মৃত্তিকার প্রোফাইলে পড়েছিলাম, এখানে কিন্তু খনিজ পদার্থ বা মিনারেলাইজেশন পদ্ধতি বা হিউমিফিকেশন পদ্ধতি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। ফলে যে মৃত্তিকার যে উর্বরতা এখানে কিন্তু বেশি মাত্রায় থাকে। যখনই টপ সয়েল কোনো অঞ্চল থেকে আমার ক্ষয়িত হয়ে যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু আমার সেই মৃত্তিকার ফার্টিলিটি বা গুণাগুণও কিন্তু
নষ্ট হচ্ছে। তার সাথে এই উপরিস্থিত যে পদার্থগুলো থাকছে সেটা যখন বায়ু বা জল দ্বারা প্রভাবিত হয়ে পার্শ্ববর্তী কোনো একটা নির্দিষ্ট স্থানে বা জলাভূমিতে গিয়ে পড়ছে, ফলে সেখানে আমার ওয়াটার পলিউশন হচ্ছে এবং বায়ু দ্বারা যখন এক স্থান থেকে অন্য স্থানে পদার্থগুলো বাহিত হয়ে যাচ্ছে, পরিবাহিত হচ্ছে, তখন সেখানে আমার এয়ার পলিউশনও হচ্ছে। এছাড়াও ইকোনমিক্যালি যদি আমি এগুলোকে দেখি, তাহলে ইকোনমিক্যালি দেখতে পাবো যে আমার ইনফ্রাস্ট্রাকচার থাকছে, সেটাও ড্যামেজ হচ্ছে। তারপর আমার যে ডেজার্টিফিকেশন অর্থাৎ মরুভূমি, এগুলোও সৃষ্টি হচ্ছে, ফলে এগুলোকে আমাদেরকে রোধ করতে হচ্ছে এবং যে ক্রপ ইলিয়ার্স মানে ক্রপের যে উৎপাদনশীলতা যেটা থাকছে আরকি, সেটাও কিন্তু অনেক সময়তেই কমে আসছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেইন সয়েল ইরোশন এর এফেক্টস। তো আজকের পড়া আমাদের এটুকুই। তো থ্যাংক ইউ।